তো আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ওয়্যার দ্য মাইন্ড ইজ উইথাউট ফেয়ার, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরকে আশা করি সবারই কম বেশি চেনা জানা রয়েছে। 1913-এ উনি গীতাঞ্জলির জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন। তো এখানে উনি যে কবিতাটা বলছেন এবং যেটা সিলেবাসের মধ্যে রয়েছে, কবিতার একদম প্রথমেই ওয়্যার দ্য মাইন্ড ইজ উইথাউট ফিয়ার, এখানে তার একটা অন্য ধরনের চিন্তা ভাবনা আমরা দেখতে পাবো। এটা এক প্রকার তার একটা ভিজিওনারি পোয়েমের মধ্যে পড়ে। মূলত যদি রবীন্দ্রনাথের কথা বলা যায় সেক্ষেত্রে আমরা দেখব যে ঔপনিবেশিক ভারত অর্থাৎ যখন ব্রিটিশ রুল চলছে, সেই সময় তিনি তার ন্যাশনালিজম বলে একটি বই পাবলিশ করেন এবং সেখানে তিনি একটা ইউনিফাইড ইন্ডিয়ার কনসেপ্ট দিয়েছেন এবং সেটা বলতে গিয়ে তিনি বলেছিলেন যে এই যে ভারত, এটা কোনো দেশের কনসেপ্ট নয়, মানে অন্যান্য বাকি দেশগুলোর মতো এটাকে শুধুমাত্র একটা টেরিটরি হিসেবে যদি বিবেচনা করা হয় তাহলে কিন্তু সেটা খুব একটা বেশি সঠিক হবে না, সেটা অনেকটাই ভুল। তিনি বলেছিলেন এটা একটা আইডিয়া, এটা একটা ধারণা এই ভারতের কনসেপ্টটা, কারণ এখানে বহু জাতি রয়েছে, বহু ভাষার লোকেরা রয়েছে এবং অনেকগুলো সংস্কৃতির মিশ্রণে ভারত তৈরি হয়েছে। তো সেরকম করে তিনি তার যে এই কবিতাটি লিখেছেন ওয়্যার দ্য মাইন্ড ইজ উইথাউট ফিয়ার, এটা তার একটা ভিশন যে যখন পোস্ট কলোনিয়াল পিরিয়ড বা উত্তর ঔপনিবেশিক সময়ে ভারত কেমন হবে সে নিয়ে তার যে স্বপ্নটা ছিল, সেরকম সেই স্বপ্নের উপর আধার করে তিনি এরকম একটা কবিতা লিখেছেন। এবং এখানে আমরা এটা দেখতে পাবো যে এটা ওয়ান কাইন্ড অফ প্রেয়ার টু দ্য গড। কিসের জন্য? তিনি গডকেই বলছেন যে লিডিং গাইড হওয়ার জন্য, যে এরকম একটা দেশ আমাদেরকে উপহার দাও। তো সেই দেশের কনসেপ্টটা কেমন সেটা এবার তার পোয়েমের মধ্যে আমরা দেখতে পাবো। মূলত এই কবিতাটা তিনি বাংলাতেই লিখেছিলেন এবং বাংলায় কবিতাটার নাম চিত্ত যেথা ভয় শূন্য, গীতাঞ্জলির 35 নম্বর কবিতা হিসেবে এটা অন্তর্ভুক্ত রয়েছে এবং পরে এই ট্রান্সলেশনটাও কিন্তু তিনি নিজেই করেছেন। এর যে ইংলিশ ট্রান্সলেশনটা সেটা তার নিজের হাতেই করা। তো ট্রান্সলেশনের ক্ষেত্রে যে ধরনের অসুবিধা একটা হয়ে থাকে, সাধারণত একটা অরিজিনালিটি হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে, কারণ ভাষান্তর হওয়ার ফলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অরিজিনাল সেন্সটা অনেক ক্ষেত্রেই দুর্বল হয়ে পড়ে, কেননা সঠিক ভাষা পাওয়া যায় না। তো এক্ষেত্রে তিনি যেহেতু নিজেই করেছেন এর ট্রান্সলেশন, আমরা এটুকু ভাবতেই পারি যে তিনি যথেষ্ট বিবেচনা করেই সেটা করেছেন। তো এবারে আমরা সরাসরি কবিতায় চলে যাব। তো প্রথমেই বলছেন, where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls. তো প্রথম 4 লাইনেই তিনি বলতে চাইছেন যে কেমন হবে আমার এই দেশের মানুষেরা। বলছে যে the mind of the people will be free from any fear, অর্থাৎ এখানকার যে পিপল মানুষরা থাকবে, অর্থাৎ উত্তর ঔপনিবেশিক ভারতের যে জনগণ হবে, যে নাগরিক হবে, সেই নাগরিক কেমন হবে না, তাদের চিন্তা ভাবনাটা অনেক বেশি উন্নত হবে এবং তাদের মধ্যে কোনো ভয় থাকবে না, কোনো কিছুর ভয় থাকবে না। কারণ ঔপনিবেশিক সময়ে আমরা যেটা দেখতে পেয়েছি যে মানুষকে দাসত্ব করতে হয়েছে মূলত ইংরেজ সরকারের। তো তিনি বলছেন যে এখানে এই ভীতগ্রস্ত মানুষদেরকে তিনি চান না, তার বদলে তিনি বলছেন যে একটা স্বাধীন ভারতের যে নাগরিক সে কেমন হবে না, সমস্ত রকম ভয় থেকে সে মুক্তি পাবে আর তার মাথাটা সবসময় উঁচু হয়ে থাকবে। তাই জন্য তিনি বলছেন where the mind is without fear and the head is held high, where knowledge is free। এবার যদি জ্ঞানের কথা বলতে হয়, এখানে নলেজকে ফ্রি বলতে তার অনেক ধরনের মানে আমরা করতে পারি। প্রথমত
তিনি যেটা বলতে চেয়েছিলেন, যেটা তার শিক্ষার ক্ষেত্রে যে চিন্তা, তিনি মুক্ত পরিবেশে শিক্ষার কথা চিন্তা করেছেন। সেরকম তিনি বলেছেন যে নলেজ শুড নট বি পেড, কেননা আমরা দেখতে পাই যে আমাদের দেশে, যদিও এখন অনেকটা কম হলেও, কিন্তু একটা সময় ছিল অনলি দোজ হু হ্যাভ মানি দে ক্যান গেইন নলেজ। কিন্তু সেই জিনিসটা তিনি চাননি, যে আমার দেশে একটা জ্ঞানের জন্য কাউকে খরচ করতে হবে না। অর্থাৎ আমাদের দেশের পরবর্তী যে চালন শক্তি হবে, সে মানুষকে জ্ঞান প্রদান করার জন্য তাদের থেকে কখনোই কোনো রকম কোনো পারিশ্রমিক নেবে না। এটা তার ভাবনাই তিনি ভেবেছেন। এবং এটাকে আরো অন্যভাবে যদি আমরা দেখতে চাই, শুধু ফ্রি ফ্রম ইকোনমিক পার্সপেক্টিভ না বলেও আমরা আবার বলতে পারি যে নলেজ ফ্রি, অর্থাৎ তিনি কি বলতে চাইছেন, যে আমাদের দেশের মধ্যে যে কিছু ব্যারিয়ার্স গুলো রয়েছে, বাধা রয়েছে, যেরকম আমরা এখানে কাস্ট ডিভিশনের কথা বলতে পারি, রিলিজিয়াস ডিভিশনের কথা বলতে পারি, তো সেই সমস্ত বাধা বিপত্তিগুলো যেন জ্ঞানের ক্ষেত্রে না আসে। জ্ঞানটা উন্মুক্ত হোক, সবার কাছে উন্মুক্ত হোক, এবং কোনো রকম জাতি বিভেদ, কোনো রকম ধর্ম বিভেদ ছাড়া যেন জ্ঞানটা সবার কাছে পৌঁছতে পারে, এটাই ছিল তার মূল ধারণা। পরবর্তী লাইনে তিনি বলছেন, where the world has not been broken up into fragments by narrow domestic walls। তার মানে এখানে ওয়ার্ল্ড বলতে পার্টিকুলার ইন্ডিয়াকে তিনি কম্পেয়ার করছেন। যদি সেটা একটা ওয়ার্ল্ড হিসেবে আমরা ধরে নিই, তাহলে তিনি বলছেন এই যে পার্টিকুলার ওয়ার্ল্ডটা যেন কোনো ওয়াল দিয়ে না ডিভাইডেড হয়। অর্থাৎ এখানে দেওয়াল বলতে তিনি কি বলতে চেয়েছেন, তাহলে আমরা যদি একটু পেছনের দিকে আবার দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে ভারতের যে কনসেপ্ট, সেখানে 4টি বর্ণের কথা বলা হয়েছে, তো এবং সেভাবেই কিন্তু বিভক্ত হয়ে আসছে। কিন্তু তার যে জাতীয়তাবাদী চেতনা, তার যে ভারতের যে স্বপ্ন, সেখানে তিনি বলছেন যে কোনোভাবেই যেন এই ওয়ার্ল্ডটা, অর্থাৎ ইন্ডিয়া, কোনোভাবে যেন এই ছোট ছোট দেওয়ালগুলো দিয়ে না ভেঙে যায়, অর্থাৎ জাতি বিভেদ, ধর্ম বিভেদ, এগুলো দিয়ে যেন না ভেঙে যায়, এবং ভাষা বিভেদ তো রয়েছে। তো এই ধরনের জিনিসগুলোকে তিনি এড়িয়ে চলার একটা প্রস্তাব দেওয়ার চেষ্টা করেছেন। পরে তিনি বলছেন, where words come out from the depth of truth, where tireless striving stretches its arms towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit। অর্থাৎ তিনি বলছেন যে এখানে মানুষের মধ্যে সত্য চিন্তার একটা প্রকাশ যেন দেখতে পাওয়া যায়। অর্থাৎ মানুষ যা বলবে সেটা যেন সম্পূর্ণভাবে ডেপথ অফ ট্রুথ, অর্থাৎ একেবারেই যেন সত্যি হয়। অর্থাৎ তিনি চাইছেন মানুষের মধ্যে যে মিথ্যে বলার যে প্রবণতাটা আছে স্বাধীন ভারতের নাগরিকের মধ্যে, যেন সেই ভাবনাটা না থাকে। আর কি, এখানকার মানুষরা যেন কখনোই না অলস হয়ে পড়ে। তিনি বলতে চাইছেন, where tireless striving stretches its arms towards perfection, অর্থাৎ যতটা বেশি তুমি লেবার দেবে, যতটা পরিশ্রম করবে, সেই পরিশ্রমটা তোমাকে লিড করবে কোন দিকে? পারফেকশনের দিকে লিড করবে। আর সেটাই যেন হয়, একজন নাগরিক যেন তেমন ভাবেই নিজেকে গড়ে তোলেন, তার মধ্যে যেন চিন্তাটা থাকে যে সে কর্ম করবে এবং সেই কর্মের ফল ভোগ করবে, কখনো যেন অলসতা তার মধ্যে না চলে আসে। তারপরে তিনি বলছেন, where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit। এখানে তিনি বলতে চাইছেন যে মানুষের মধ্যে একটা যেন রেশনাল থিঙ্কিং থাকে, অর্থাৎ অনৈতিক বা কিছু অবিবেচ্য কাজ মানুষ যেন না করে থাকে। যে কাজটা করবে সেই কাজের মধ্যে যেন যুক্তি থাকে। তার একটা কারণ হচ্ছে, আমরা যদি ভারতীয় ইতিহাস দেখি, তাহলে আমরা দেখব যে যে কোনো সংস্কৃতিই হোক বা যে কোনো ধরনের মানুষের ক্ষেত্রেই আমরা দেখব যে একটা অন্ধবিশ্বাস
প্রেজুডিস, সুপারস্টিশন, এগুলোর একটা খুব বড় ধরনের প্রভাব ভারতীয় মানুষদের মধ্যে রয়েছে এবং সেই ধরনের চিন্তা ভাবনাগুলো থেকে তিনি বেরিয়ে আসতে বলেছেন। এই জন্য বলছে ইনটু দ্য ড্রেরি ডেজার্ট স্যান্ড অফ ডেড হ্যাবিট। ডেড হ্যাবিটস মিনস, যদি আমরা অন্ধবিশ্বাসগুলোর কথা বলি তাহলে এগুলোকে আমরা ডেড হ্যাবিট বলতে পারি। তার কি কারণ? না, এই যে সুপারস্টিসিয়াস প্র্যাকটিস, যে সমস্ত অন্ধবিশ্বাসের কথা আমরা বলি, যে ধরনের বিশ্বাসগুলো মানুষ এখনো সেই একইভাবে পালন করে যাচ্ছে, কিন্তু তারা কখনো এর পেছনে যুক্তিকতাটা খুঁজতে চেষ্টা করেনি। এবং দেখা যাবে যে যে সময়ে এগুলো তৈরি হয়েছিল হয়তো সেই সময়ের সাপেক্ষে তার যুক্তিকতা ছিল, কিন্তু এখন সেই যৌক্তিকতাটা আর পাওয়া যায় না, কিন্তু মানুষ সেগুলোকে অন্ধভাবে অনুকরণ করে চলেছে। এবং সে কারণেই তিনি বলছেন ডেড হ্যাবিট। আর বলছেন এই যে স্ট্রিম অফ রিজন, অর্থাৎ যুক্তিকে তিনি কম্পেয়ার করছেন একটা নদীর প্রবাহমানতার সঙ্গে। তিনি বলছেন মানুষের মধ্যে যে যুক্তির স্রোতটা, সেটা যেন একটা নদীর স্রোতের মতো থাকে, কিন্তু এটা কোথায় হারিয়ে যেতে পারে না, ইনটু দ্য ড্রেরি ডেজার্ট স্যান্ড অফ ডেড হ্যাবিট। এই প্রেজুডিস, সুপারস্টিসিয়াস মাইন্ড, এগুলোর মাধ্যমে এগুলো হারিয়ে যেতে পারে, যেগুলোকে তিনি ড্রেরি ডেজার্ট বলেছেন, অর্থাৎ শুকনো মরুভূমির সঙ্গে কল্পনা করেছেন। এবং তারপরেই তিনি বলছেন, এবারে আমরা এসে এখানে বুঝতে পারবো যে তিনি প্রেয়ারটা কিভাবে জানাচ্ছেন। এই লাস্টের লাইনগুলোতে তিনি বলছেন ওয়্যার দ্য মাইন্ড ইজ লেড ফরওয়ার্ড বাই দি। এই যে দি কথাটা তিনি ব্যবহার করেছেন, দি ইজ অ্যাকচুয়ালি অ্যান আর্কেইক ইউজ, খুব পুরনো ওল্ড ইংলিশে আমরা এর ব্যবহারটা পাই, দি অর্থাৎ ইউ। এবারে তিনি সেখানে বলতে চাইছেন where the mind is laid forward by thee, অর্থাৎ এবার তিনি প্রেয়ারটা জানাচ্ছেন দ্য সুপ্রিম ডিভাইন অথরিটি, গডের কাছে। তিনি বলতে চাইছেন যে সেই মাইন্ডটাকে কে পরিচালনা করবে না, আপনিই পরিচালনা করবেন, ভগবানের কাছে তিনি প্রার্থনা করছেন। ইন্টু ইভার ওয়াইটেনিং থট অ্যান্ড অ্যাকশন, into that heaven of freedom my father let my country awake। তিনি ভগবানকে নিজের পিতা তুল্য বলে সম্বোধন করেছেন, অর্থাৎ পিতা খুব ন্যারো সেন্সে নয়, বরং অনেকটা ব্রডার সেন্সে, অর্থাৎ জগৎ পালক, জগতের পিতা হিসেবে তিনি সম্বোধন করছেন। এবং সেক্ষেত্রে তিনি নিজেরও পিতা হিসেবে তিনি এখানে অ্যাড্রেস করছেন গডকে, যে আপনি সেই মাইন্ডগুলোকে, সেই ধরনের মস্তিষ্কগুলোকে তৈরি করুন যাদের কেমন থট থাকবে, ইভার ওয়াইডেনিং থট, যাদের মুক্ত চিন্তার অধিকারী হবে তারা, অর্থাৎ চিন্তাটা সংকীর্ণতায় ভরে যাবে না, অন্ধবিশ্বাসে ভরে যাবে না, এরকম কিছু চিন্তা ভাবনার মানুষ তৈরি হবে আমাদের দেশে। এবং সেই মানুষরাই কোথায় নিয়ে যাবে, ইনটু দ্যাট হেভেন অফ ফ্রিডম, তারাই স্বাধীনতার স্বর্গে আমাদেরকে উন্নীত করবে। আর সেই জায়গায় পৌঁছানোর জন্য তার গাইড কাকে দরকার, সুপ্রিম গডকে। তাহলে গডকে তিনি এখানে প্রেয়ার জানিয়েছেন এবং তাকেই ভাবছেন গাইডিং স্পিরিট হিসেবে, যার সাহায্যে এই ধরনের নাগরিক আমাদের দেশে পাওয়া সম্ভব হবে কোনোদিন।